সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 8 অর্থাৎ অষ্টম শ্রেণী যে রায় মার্টিন আছে সেই রায় মার্টিনের পার্ট 2 এর ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে বালুরঘাট খাদিমপুর হাই স্কুল আছে অর্থাৎ পেজ নাম্বার 162, সেখানে 1 ও 2 মার্কের যে প্রশ্নগুলো আছে এবং পেজ নাম্বার 163তে যে 6 এর প্রশ্নগুলো আছে সেই 6 এর 4টে প্রশ্ন আছে, যে কোনো দুটো করতে হবে 3 মার্কের। সেই 4টে প্রশ্ন আমি করে দেব, কারণ এই 4টে প্রশ্ন আমার মনে হয়েছে যে খুবই ইম্পর্টেন্ট, তাই আমি এই ভিডিওতে সেই 4টে প্রশ্ন আর 1 আর 2 মার্কের প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এখানে 1 মার্কের টোটাল 5টা প্রশ্ন দেওয়া আছে, 1 গণিত 5 মার্ক, সংক্ষিপ্ত টাইপের। আচ্ছা, যেহেতু সংক্ষিপ্ত আছে তাই আমরা করে দেখাবো অবশ্যই। আচ্ছা, আমি টোটাল 5টা প্রশ্ন হচ্ছে করে নিয়েছি, আমি 5টা প্রশ্ন একে একে করব। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে কি বলেছে। আচ্ছা, প্রথম প্রশ্নে বলছে ছক কাগজে মূল বিন্দুর স্থানাঙ্ক কত? ছক কাগজে মূল বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যখন করায়, যে যখনই লেখচিত্র চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না, তখন দেখবে যে এই প্রশ্নটা অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক, আর না হলে দেখবে যে এক্স অক্ষের উপর অবস্থিত ওয়াই এর স্থানাঙ্ক, ওয়াই অক্ষের উপর অবস্থিত এক্স এর স্থানাঙ্ক, মানে এই টাইপের প্রশ্নের মধ্যে কিন্তু মানে বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসছে। এখানে যদি এমসিকিউ টাইপের বলে বা 1 মার্কের বলে, তাহলে কিন্তু এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখানে কি বলছে, ছক কাগজে মূল বিন্দুর স্থানাঙ্ক। দেখো, সাপোজ আমি একটা চিত্র এঁকে বোঝাচ্ছি তোমাদের। ধরো আমরা এরকম ভাবে অ্যাক্সিস টানলাম বা অক্ষ টানলাম, এখানে নাম দিলাম এক্স অ্যাক্সিস, বা এদিকে হচ্ছে এক্স ড্যাশ, ওপরে হচ্ছে ওয়াই, আর তার নিচে ঠিক তার বিপরীত দিকে হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ, তার বিপরীত দিকে হচ্ছে এক্স ড্যাশ, ওয়াই অক্ষ তার বিপরীত দিকে হচ্ছে ওয়াই ড্যাশ। তাহলে এই যে এক্স অ্যাক্সিসের এই ঘরটা আমরা প্রথম পাদ বলতে পারি, এটা দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। ঠিক আছে, তাহলে 4টে হচ্ছে আমরা কি করলাম, প্রথম পাদ, দ্বিতীয় পাদ আছে চতুর্থ পাদ। এবার ধরো কেউ ঠিক এই জায়গাটায় আছে, মানে এই জায়গাটায় যাত্রা ও শুরুই করেনি, ও এক্স অক্ষর দিকেও যায়নি, এক্স ড্যাশের দিকেও যায়নি, বা ওয়াই এর দিকেও যায়নি, ওয়াই ড্যাশের দিকেও যায়নি। যদি যাত্রা শুরু না করে, এই জায়গাটাকে বলা হয় মূল বিন্দু কিন্তু। ঠিক আছে, মানে যেখান থেকে শুরু হচ্ছে, উৎসটা যেখানে শুরু হচ্ছে, সেই জায়গাটা আমরা কি বলবো, এখানে ম্যাথামেটিক্স এর ভাষা হচ্ছে মূল বিন্দু বলবো। তো মাথায় রাখবে, যখন যাত্রাটা শুরু হয়নি তখন কিন্তু এক্স এর যে মানটা সেটা হচ্ছে 0 আসবে, আবার ওয়াই এর মানটাও কত আসবে বলতো, 0 আসবে। তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক, যদি ছক কাগজে মূল বিন্দুর স্থানাঙ্ক বলে আমরা কি বলবো, দেখো ছক কাগজে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা বলবো 0,0। এটা হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে 2 নাম্বার যে প্রশ্নটা আছে কি বলেছে, দেখো বলছে এক্স এর 8% সমান 64 হলে এক্স এর মান কি হবে। এক্স এর 8% ভালোভাবে বুঝবে, এক্স এর 8% মানে কি। দেখো এর বলেছে, এর মানে আমরা কি জানি, গুণ হয়। তাহলে এক্স এর 8% মানে আমরা বলতে পারি এক্স গণিত 8% মানে কি হবে, 100-র মধ্যে হচ্ছে 8 বা 8/100। এক্স এর 8% সমান কত, সমান হচ্ছে 64। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে এক্স এর মানটা। আচ্ছা, যেহেতু এক্স এর মানটা বের করতে হবে, এক্স এর সঙ্গে এই যে সংখ্যাটা আছে, ঠিক আছে, একটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশটা আমরা বুঝতে পারছি এখানে গুণ আকারে আছে, তাই তো নাকি। যেহেতু গুণ আকারে আছে, আমরা কি করব, সেই ভগ্নাংশটাকে সমানের ওই দিকে পাঠিয়ে দেবো। যদি সমানের ওই সাইডে চলে যায় কি হবে বলতো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইমপ্লাইজ দ্যাট এক্স সমান 64। আচ্ছা, এখানে গুণ আকারে আছে, যখনই ওই দিকে যাবে ভাগ হচ্ছে মানে উল্টে যাবে। ঠিক আছে, আচ্ছা, গণিত 100 বাই কি হবে, 8 হবে। আচ্ছা, কাটাকাটি যদি করি, 8 8 64, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 8 100 800। তাহলে অতএব এক্স এর মান 800। ঠিক আছে, এক্স এর মানটা চেয়েছিল, তাহলে এক্স এর মানটা কত হবে, এক্স এর মানটা হচ্ছে 800। আমি আবারও বলছি, দেখো এক্স এর 8% বলেছে সমান 64, তাহলে এক্স এর 8% মানে কি, এক্স গণিত 8/100 সমানই হচ্ছে কি 64। এখান থেকে আমরা কাটাকাটি করলাম, ঠিক আছে, মানে এইদিকে 8/100 গুণ আকারে ছিল, সমানের ওইদিকে গেলে ভাগ হবে মানে উল্টে যাবে, সেখান থেকে আমাদের 800 অ্যান্সার এসছে। তার মানে এক্স এর মান আমরা বলতে পারি কত, 800। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 3 নাম্বার যে প্রশ্নটা আছে কি বলেছে দেখবে, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। একদম আমার তো মনে হয় যে ইজি প্রশ্ন তোমাদের কাছে এটা। 90 ডিগ্রি কোণের কি বলেছে, সম্পূরক কোণ। দেখো, যদি 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বলে,
তাহলে 90 ডিগ্রি কোণের কি বলবো সম্পূরক কোণ সমান কি হবে 90 ডিগ্রি বলেছে, তার মানে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, কেন 180 ডিগ্রি থেকে মাইনাস করতে হচ্ছে? কারণ আমরা জানি যে সম্পূরক কোণ যদি কথাটা বলে আমরা জানি যে দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হতে হবে 180 ডিগ্রি। যদি পূরক কোণ বলতো তাহলে হচ্ছে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হতো, কিন্তু যেহেতু সম্পূরক কোণ বলেছে তাই 180 ডিগ্রি দুটো কোণের সমষ্টি। তার মধ্যে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বলেছে, তার মানে কি 180 ডিগ্রি থেকে একটা কোণ বিয়োগ করে দিব, অর্থাৎ 90 ডিগ্রিকে মাইনাস করব। যদি মাইনাস করি তাহলে আমরা কত পাবো অ্যান্সার 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে কত 90 ডিগ্রি। তাহলে এই টাইপের যত প্রশ্ন তোমাদের বলুক, ঠিক আছে, যদি সম্পূরক কোণ বের করতে বলে তাহলে মাথায় রাখবে যে সেটা 90 ডিগ্রি বা 180 ডিগ্রি থেকে এক কথায় মাইনাস করব আমরা। এখানে যেহেতু 90 ডিগ্রি ছিল তাই 90 হয়েছে, এখানে যদি 60 ডিগ্রি বলতো তাহলে 180 থেকে আমরা 60 মাইনাস করব। তাহলে যাই বলুক, ধরো সাপোজ আমি এটা নিজে থেকে একটা প্রশ্ন বলছি, তোমাদের বলা হলো যে x ডিগ্রি এর সম্পূরক কোণ লিখো, তখন কি করবে? দেখো, যেহেতু রুলস আমাদের কাছে একটা যে জানা আছে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে সম্পূরক কোণ হলে, তাহলে ডাইরেক্ট আমরা কি করব 180 ডিগ্রি থেকে x ডিগ্রি মাইনাস করব। দেখো 180 ডিগ্রি থেকে x ডিগ্রি যদি মাইনাস করি, x এর মান তো আমার কাছে জানা নাই, তাই তো নাকি? যেহেতু x এর মানটা আমাদের কাছে জানা নাই, তা আমরা ডাইরেক্ট এটাই বলে দিব যে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে x বলুক y বলুক যে কোনো চলরাশি যদি বলে, তাদের যদি সম্পূরক কোণ বের করতে বলে আমরা 180 থেকে মাইনাস করব, আর যদি পূরক কোণ বলে তাহলে 90 ডিগ্রি থেকে মাইনাস করব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে 4 নম্বর যে প্রশ্নটা আছে দেখো কি বলছে যে সুষম বহুভুজের প্রতিটি বহির্কোণ 60 ডিগ্রি। তাহলে সুষম বহুভুজের প্রতিটি বহির্কোণ কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। তার বাহু সংখ্যা কত? আগেও বলেছিলাম, দেখো এখনো বলছি, যদি বহির্কোণ তোমাদের বলে দেয় তাহলে তোমাদের বাহু সংখ্যা বের করা কিন্তু একদম ইজি, ডাইরেক্ট বাহু সংখ্যা সূত্র ফেলাবে। তাহলে 4 নম্বর দেখো, ডাইরেক্ট আমরা বাহু সংখ্যা, যেহেতু 1 মার্ক কত লেখার দরকার নাই, বাহু সংখ্যা সমান আমরা জানি কি বাহু সংখ্যা সমান হচ্ছে 360 ডিগ্রি, এটা বহির্কোণের ক্ষেত্রে 360 ডিগ্রি বাই হচ্ছে কি বলতো বহির্কোণের পরিমাপ, অর্থাৎ বহির্কোণের পরিমাপ কত ডিগ্রি 60 ডিগ্রি। দেখো ডিগ্রি আর ডিগ্রি কেটে যাবে, এখানে দেখো 0 আর 0 কাটবে, আর 6 এ 6 এ 36, তাহলে বাহু সংখ্যা কয়টি হবে 6টি হবে। এটা হচ্ছে आंसर। তাহলে যে কোনো যদি সুষম বহুভুজের তোমাদের প্রতিটি বহির্কোণের পরিমাপ বলে দেয় আর বাহু সংখ্যা বের করতে বলে, ডাইরেক্ট এই সূত্র ফেলাবে 360 ডিগ্রি বাই হচ্ছে প্রতিটি বহির্কোণ বা বহির্কোণের পরিমাপ। ঠিক আছে, দেখো কাটাকাটি করে 6 এসছে, আশা করছি ক্লিয়ার। আচ্ছা, এরপরে 5 নম্বর যে প্রশ্নটা আছে দেখো কি বলছে জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। জলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত আছে কত 2:1, অর্থাৎ হাইড্রোজেনের পরিমাণটা বেশি আছে, অক্সিজেনের পরিমাণটা তার তুলনায় কম আছে। জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, যেহেতু 1 মার্ক ডাইরেক্ট আমরা করব যে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ, যেহেতু শতকরা পরিমাণ বের করতে বলেছে বা আমরা জলে হাইড্রোজেনের পরিমাণও লিখতে পারি। ঠিক আছে, যেহেতু শতকরা বলেছে মানে মাথায় রাখবে 100-র মধ্যে কত এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে জলে হাইড্রোজেনের পরিমাণ দেখো জলে হাইড্রোজেনের পরিমাণটা কত হবে, যেহেতু শতকরাই বলেছে তাই আমরা ডাইরেক্ট লিখবো কি 100। তাহলে শতকরাই বলেছে তাহলে 100-র মধ্যে দেখো আমরা দেখছি এটা কি বের করতে বলেছে হাইড্রোজেন, অক্সিজেন কিন্তু না, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের ভাগ কোনটা 2 আর 1 আছে, তার মধ্যে হাইড্রোজেনের ভাগ হচ্ছে প্রথমটা অর্থাৎ 2 ভাগ, যেটা হচ্ছে বের করতে বলবে আমরা এটা তো জানি যে অনুপাতের নিয়ম অনুযায়ী তাকে উপরে লিখবো, অর্থাৎ উপরে লিখলাম 2 আর নিচে কি বসবে, নিচে হচ্ছে আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার মানে কি, আনুপাতিক ভাগহার মানে হচ্ছে অনুপাত দুটোর বা 3টে হতে পারে, যটা অনুপাত থাকবে তাদের যোগফল, অর্থাৎ 2 আর 1 যদি আমরা যোগ করি কত পাবো 3, তার মানে এখানে বসবে কত 3।
আবারও বলি, দেখো আমাদের বলেছে জলে হাইড্রোজেন আর অক্সিজেনের পরিমাণের অনুপাত বলেছে, ঠিক আছে, কিন্তু এখানে কতটা হাইড্রোজেন আছে আর কতটা অক্সিজেন আছে এটা কিন্তু বলেনি। সেটা আমাদের শতকরাই বের করতে হবে যে হাইড্রোজেন কতটা আছে, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে জলে হাইড্রোজেনের পরিমাণ বা জলে হাইড্রোজেন আছে সমান, যেহেতু শতকরাই বলেছে তাই 100 গুণ গণিত। দেখো হাইড্রোজেনের পরিমাণটা বের করছি, তাই উপরে বসবে কত 2, কিন্তু নিচে নিচে কত বসবে? দেখো আমাদের যেহেতু আমরা জানি যে অনুপাতে আনুপাতিক ভাগার কথাটা বসে, আনুপাতিক ভাগার মানে কি? আনুপাতিক ভাগার মানে হচ্ছে এটাই যে যটা অনুপাত থাকবে সেখানে দুটো থাকতে পারে, তিনটা থাকতে পারে বা তারও বেশি থাকতে পারে, তাদের হচ্ছে যোগফল। দেখো আমরা যোগ করেছি 2 আর 1, তাহলে 2 আর 1 যদি যোগ করে কত হবে? 3 আসবে। তার মানে এখান থেকে দেখো আর কিন্তু ওপর নিচ বা কোনাকুনি কাটাকাটি যাবে না। যেহেতু কাটাকাটি যাবে না, আমরা কি করব? ওপর আর ওপর গুণ করব, নিচ নিচ গুণ করব। 100 এর নিচে কিছু নাই, 100 এর নিচে কিছু নাই, কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাই আমরা এখানে বসিয়ে দেব কত? 3 আর 1 যদি গুণ করি 3, 100 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি কত পাবো? 200। তাহলে 200/3। এবার এটাকে আমরা কি করতে পারি? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে দেখবে ভাগ করে 66/2/3 এত, যেহেতু শতকরা বলেছে তাই পার্সেন্টেজ, যেহেতু আমরা এখানে শতকরা লিখিনি, তাহলে 66/2/3 পার্সেন্টেজ। এটা হচ্ছে জলে হাইড্রোজেনের পরিমাণ শতকরায়। আশা করছি ক্লিয়ার তোমাদের। আচ্ছা, এরপরে তোমাদের যে 2 এর প্রশ্নগুলো আছে দেখবে কি বলেছে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা একবার দেখবে কি বলেছে। বলছে ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত কত? 5:1। ওই ডেটল জলে ডেটলের পরিমাণ হচ্ছে 9 লিটার। ডেটলের পরিমাণ কত? 9 লিটার। আমাদের যেটা বের করতে হবে জলের পরিমাণটা কত, কি? জলের পরিমাণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে যে যে ইনফরমেশন গুলো ওরা দিয়েছে সেই ইনফরমেশন গুলো আগে আমরা করে নেব। দেখো বলেছে ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত, তাহলে এই কথাটাই লিখবো যে ডেটল জলে, ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত, পরিমাণের অনুপাত সমান হচ্ছে 5:1। সবসময় মাথায় রাখবে যে ডেটল জলে জলের পরিমাণটা অবশ্যই বেশি মানে রাখতে হবে বা বেশি দিতে হবে। তাই দেখো 5 ভাগ হচ্ছে কি আছে? জল আছে, আর 1 ভাগ হচ্ছে ডেটল আছে। এবার দেখো কি বলেছে যে ওই ডেটল জলে, ওই ডেটল জলে ডেটলের পরিমাণটা কিন্তু বলে দিয়েছে ওরা, যে ডেটল জলে ডেটলের পরিমাণ সমান হচ্ছে 9 লিটার। তাহলে ডেটল জলে ডেটলের পরিমাণ কত? 9 লিটার। আমাদের যেটা বের করতে হবে যে ডেটল জলে জলের পরিমাণ, জলের পরিমাণ কত হবে? দেখো আমি একটা জিনিস ভালোভাবে বলি তোমাদের, যে ডেটল জলে তোমাকে জল আর ডেটলের পরিমাণের অনুপাতটা বলে দিয়েছে আর ডেটলের পরিমাণটা বলে দিয়েছে। আমাদের বের করতে হবে জলের পরিমাণ, তাই তো নাকি? জলের পরিমাণটা যেহেতু বের করতে হবে, তুমি ভালোভাবে বুঝবে যে ডেটল জলে ডেটলটা যদি 9 লিটার থাকে মানে 1 এর সঙ্গে 9 গুণ হয়েছে, 1 এর সঙ্গে 9 গুণ হচ্ছে, তাহলে তোমাকে বের করতে হবে জলের পরিমাণ। তাহলে কি করতে হবে বলো তো? এই যে 9টা আছে মানে 9 ভাগটা এর সঙ্গে যেমন গুণ হচ্ছে এর সঙ্গেও কিন্তু গুণ হবে, অর্থাৎ 5 এর সঙ্গেও গুণ হবে। অর্থাৎ এটাই আমরা বলতে পারি 5 গুণিত 9 সমান হচ্ছে 45 লিটার। যদি এটা হয় তবেই তো আমরা বলতে পারবো যে 9 লিটার হচ্ছে ডেটল ছিল। এবার তোমাদের যদি মনে হয় যে সন্দেহ লাগছে এটা কিভাবে আসলো, দেখো তুমি 45 আর 9 এর যদি অনুপাত করো, যদি অনুপাত করো তাদের পরিমাণের অনুপাত থেকেই তো ওরা বলেছে যে ডেটল জলে জল ও ডেটলের পরিমাণ বা পরিমাণের অনুপাত হবে, বা ডেটলের অনুপাত কতটা মানে জল আর ডেটলের পরিমাণের অনুপাত কতটা অনুপাত হচ্ছে সেটা আমরা কিভাবে পেলাম? দেখো কাটাকাটি করো, 5 9 45, 9 কে 9 মানে 5:1 আসছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে 1 ছিল আর তার সঙ্গে 9 গুণ হয়েছে, তার মানে ওই 9 দ্বারা 5 কে গুণ করবো। তারপরে যদি তোমার সন্দেহ মনে হয় তাহলে দুটোর অনুপাত বের করো, দেখবে ওটাই কিন্তু আসবে।
আশা করছি ক্লিয়ার। নেক্সট যে 2 নম্বর প্রশ্নটা আছে কি বলেছে দেখবে, বলছে যে পরিমাণ খাবারে 12 জনের 10 দিনে চলে সেই পরিমাণ খাবার 24 জনের কত দিনে চলবে। একদম ইজি, একদম ইজি। ঐকিক নিয়মের যে প্রথম প্রসেসটা আছে সেই প্রসেসে আমরা করব। আচ্ছা, ঐকিক নিয়মের যদি প্রসেসে আমরা করি, দেখো এখানে কিন্তু কি বলেছে 12 জনের 10 দিন আর 24 জনের, অর্থাৎ জনটা দুবার বলেছি। আমরা কি জানি যে যেটা দুবার বলবে বা বেশি বলবে তাকে আমরা বাম দিকে লিখবো, আর যেটা কম বলবে তাকে ডান দিকে, আর যেটা বের করতে বলবে সেটা হচ্ছে ডান দিকে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমরা বের করব। তো প্রথমে আমরা যেটা করব, 2 এর 2 সমস্যাটি হলো, বা গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো বা সমস্যাটি হলো। দেখো প্রথমে আমরা কি লিখবো, এখানে হচ্ছে লোক, ব্যাকেট হচ্ছে জন, আর হচ্ছে দেখো আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে কতদিন চলে, অর্থাৎ সময় বের করতে হবে। তার মানে সময়, আর ব্যাকেট হচ্ছে কি বলতো, দিন। তাহলে লোক ব্যাকেটে জন, সময় ব্যাকেটে দিন। আচ্ছা কত, দেখো 12 জন লোকে, তাহলে আমরা এখানে লিখবো কত, 12 জন লোকের কত দিনের খাবার চলে, দেখো 10 দিন চলে, 12 জন লোকের 10 দিন চলে। এবার বলেছে যে সেই পরিমাণ খাবারে 24 জনের কত দিনে চলবে, মানে ওই খাবারটাই থাকবে কিন্তু লোক সংখ্যা বেড়ে গেল। ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বলো যে এটা তুমি সম্পর্ক বের করে করতে পারো, সমানুপাত বের করেও করতে পারো। আমাকে এটা বলো যে 12 জন লোকে যদি মানে 10 দিন চলে, লোক যখন বেড়ে যাবে অর্থাৎ 24 হয়ে গেল, তার মানে নিশ্চয়ই কি হবে, সময় কম যাবে। তার মানে ওই খাবারটা হচ্ছে ওরা কম দিন খেতে পারবে, বেশি দিন তো আর খেতে পারবে না, কারণ লোক বেড়ে গেছে, বেশি খাবার লাগবে, তাই না। মাথায় রাখবে, দেখো এখান থেকে এখানে কিন্তু বাড়ছে, আবার এখানে কিন্তু কমছে, মানে এদিকে বাড়ছে এদিকে কমছে। আমরা কি জানি, যদি এদিকেও বাড়ে এদিকেও বাড়ে, বা এদিকেও কমে এদিকেও কমে, তাহলে আমরা বলবো সরল সম্পর্ক বা সরল সমানুপাত আছে। কিন্তু যদি এদিকে বাড়ে এদিকে কমে, বা এদিকে কমছে এদিকে বাড়ছে, মানে এরকম টাইপের হচ্ছে, মানে একদিক বাড়ছে একদিক কমছে, মানে কথার মধ্যে কেমন একটা ব্যস্ত কথাটা লুকিয়ে আছে না। তাই আমরা বলবো বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুপাত। তাহলে এখানে আমরা এই কথাটা বলতে পারি যে অতএব লোক সংখ্যার সঙ্গে সঙ্গে খাবারের, এখানে সময় লিখবো, লোক সংখ্যার সঙ্গে সময় যেহেতু লেখা হয়েছে, সময়ের ব্যস্ত সমানুপাত, সমানুপাত দিয়ে করলে তাড়াতাড়ি হবে, যেহেতু 2 মার্কের আছে আমরা তাড়াতাড়ি করব। ঠিক আছে, সমানুপাতে আছে লোক সংখ্যার সঙ্গে সময়, বা এখানে সময় লিখবো, তাহলে কথাটা ভালো মনে আছে, লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সমানুপাতে আছে। ঠিক আছে, যখনই ব্যস্ত সমানুপাত হবে তখন মাথায় রাখবে এখান থেকে শুরু হবে, অর্থাৎ 24 অনুপাত, তারপরে উপরে যেটা থাকবে 12, তারপর সমানুপাত, ওই সাইডে যেটা আছে অর্থাৎ 10, আর যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে সেখানে আমরা একটা স্টার চিহ্ন ইউজ করতে পারি। এই স্টার চিহ্ন মানে হচ্ছে এখানে ধরে নাও যে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, আর এটা হচ্ছে চতুর্থ পদ। তাহলে আমরা বের করব কি বলতো, চতুর্থ পদটা, অর্থাৎ স্টার চিহ্ন। চতুর্থ পদ সমান আমরা কি বলতে পারি, দেখো এখানে আছে 12 আর এখানে আছে 10। আমরা জানি চতুর্থ পদের সঙ্গে কার সম্পর্ক আছে, প্রথম পদ। মাথায় রাখবে যে যে পদটা বের করব তার সঙ্গে যার সম্পর্ক আছে, অর্থাৎ চতুর্থের সঙ্গে প্রথমের সম্পর্ক আছে, প্রথমটা নিচে বসিয়ে দেবো, ওটা 24 নিচে বসালাম। তাহলে প্রথম আর চতুর্থ তা বাদ দিয়ে যে দুটো থাকবে তাদেরকে গুণ করে দাও, অর্থাৎ 12 গুণিত 10। আশা করছি ক্লিয়ার তোমাদের। যদি এই পদ বের করতে হতো তাহলে এটা আর এটা উপরে গুণ, আর যেটা তার সঙ্গে সম্পর্ক আছে অর্থাৎ মাঝে যারা থাকবে তাদের সম্পর্ক থাকবে, আর একদম প্রথমের সঙ্গে চতুর্থ সম্পর্ক থাকবে, এগুলো মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা কাটাকাটি করো, 12 দুগুণী 24, 2 দ্বারা কাটো, 5 দুগুণী 10, এই 5 সংখ্যা বসাবে না, নাহলে আমি 5টা যদি 5-এ বসা, অনেকে এই ভুলটা করো তোমরা, তাহলে এটা কিন্তু 105 হয়ে যাবে, কেটে ঠিক তার উপরে বসাবে আর নাহলে ঠিক তার নিচে। তাহলে দেখো এত এটা সমান কত আসলো 5, এত কি দিন। তাহলে দেখো আগে কিন্তু 10 দিন খাবারে চলছিল, কিন্তু লোক যখনই বেড়ে গেল সেই খাবারটা কিন্তু 5 দিন চলবে। তার মানে এখন আমরা বলতে পারি যেটা অ্যান্সার চেয়েছে, দেখো যে সেই পরিমাণ খাবারে 24 জনের কত দিনে চলবে। তাহলে ওই পরিমাণ খাবারে, এই কথাটা আমরা অবশ্যই লিখবো যে ওই পরিমাণ খাবারে 24 জনের 5 দিন
চলবে। ক্লিয়ার? এরপরে নেক্সট যে 3 নম্বর প্রশ্নটা আছে দেখবে, বলছে এ বি স্কয়ার সি, এ বি সি স্কয়ার আর এ স্কয়ার বি সি এর লসাগু ও গসাগু নির্ণয় করি। ঠিক আছে, আচ্ছা যেগুলো যেগুলো টার্ম আমাদের বীজগাণিতিক সংখ্যামালা বলে দিয়েছে সেগুলো আগে আমরা টুকে নেব। ঠিক আছে, আচ্ছা দেখো 2 এর 3 লসাগু ও গসাগু নির্ণয় যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে। এ বি স্কয়ার সি আছে, আচ্ছা তারপরে যেটা আছে দেখবে এ বি সি স্কয়ার, এ বি সি স্কয়ার, আচ্ছা তারপরে কি আছে দেখো এ স্কয়ার, এ স্কয়ার বি সি আছে। আচ্ছা আমরা কি করব বলো তো, প্রথমে যে টার্মটা আছে তাকে হচ্ছে ভাঙবো। তাহলে এ বি স্কয়ার সি কে যদি আমরা ভাঙি কি পাবো বলো তো, দেখো এ একটাই আছে তাই এ কে একবার লিখলাম, গণিত বি স্কয়ার মানে কি বি হচ্ছে দুবার গুণ আকারে আছে, বি এর পাওয়ারে 2 আছে, তার মানে এখানে আমরা লিখবো বি গণিত বি। তারপর দেখো সি একটা আছে, আবার এখানে দেখো এ একটা আছে, বি একটা আছে, আর সি স্কয়ার অর্থাৎ সি গণিত সি। আচ্ছা এখানে আছে এ স্কয়ার মানে এ গণিত এ, একটা বি আছে আর একটা হচ্ছে সি আছে। এতদূর পর্যন্ত দেখো ভালোভাবে বুঝবে। এবার দেখো এখানেও এ পাচ্ছি, এখানেও এ পাচ্ছি, এখানেও এ পাচ্ছি। আমরা আগে গসাগুটা বের করি, কারণ আমাদের প্রশ্নে কি বলেছে যে লসাগু ও গসাগু নির্ণয় করি। তো আমরা আগে গসাগু করতে পারি বা আগে লসাগু করতে পারি, অসুবিধা নাই। আচ্ছা যদি লসাগু করি, ধরো সাপোজ লসাগু করি, আমি গসাগু না আগে লসাগুটাই করি, যেহেতু বই আগে লসাগু চেয়েছি, তাহলে আমরা বলতে পারি যে নির্ণীয় লসাগু, লসাগু। দেখো লসাগু করার নিয়ম আশা করছি তোমরা শিখে এসছো। প্রথমে যেগুলো যেগুলো মিলছে সেগুলো আগে লিখে নাও। দেখো 3টে এ মিলছে, তার মানে 3টে এর পরিবর্তে একটা এ লিখলাম। আচ্ছা তারপরে দেখো তো বি মিলছে কিনা, বি বি বি, তার মানে বি বি আর বি মিলছে, তাহলে গণিত বি লিখলাম। আচ্ছা তারপর দেখো তো সি 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 মিলছে কিনা, সি সি আর সি মিলছে, তার মানে একবার সি লিখে নিলাম। তাহলে যেগুলো মিলছে তার পরিবর্তে একবার করে কিন্তু আমরা লিখবো লসাগুতে। তারপরে এবার যেগুলো সিঙ্গেল ভাবে পড়ে থাকছে, দেখো বি এখানে আছে, এই ঘরে আর নাই, এই ঘরেও নাই, তার মানে বি কে লিখে নিলাম, তাহলে বি কিন্তু হয়ে গেছে কাজ। আচ্ছা এই ঘরে দেখো সি পড়ে আছে একটা কিন্তু, তার মানে একবার সি কে লিখবো। আচ্ছা তারপরে দেখো এই ঘরে কিন্তু একটা এ পড়ে আছে, তার মানে এ কে লিখবো। এবার দেখো এ এ, তার মানে দুবার এ পেয়েছি, তারা গুণ অবস্থায় আছে, তার মানে এর সঙ্গে এ যদি গুণ করি এ স্কয়ার পাবো, বি আর বি যদি গুণ করি বি স্কয়ার পাবো, সি আর সি যদি গুণ করি সি স্কয়ার পাবো। আশা করছি ক্লিয়ার। আচ্ছা এবার আমরা যেটা করব গসাগু, নির্ণীয় গসাগু। তাহলে গসাগুর নিয়ম কি বলতো, গসাগুর নিয়ম হচ্ছে যে 3টার মধ্যেই কমন জিনিস থাকবে, 3টার মধ্যেই কমন জিনিস থাকবে সেগুলোকেই আমরা নিতে পারবো। ঠিক আছে, যেগুলো কমন থাকবে না, অর্থাৎ 3টার মধ্যে দুটোতেও যদি কমন থাকে একটাতে যদি না থাকে তাহলে কিন্তু নেওয়া যাবে না, তাও নেওয়া যাবে না। অর্থাৎ 3টার মধ্যে যদি থাকে 3টার মধ্যেই কমন থাকতে হবে, দুটো যদি থাকে দুটোর মধ্যেই কমন থাকতে হবে, যদি 4টা থাকে 4টার মধ্যে, অর্থাৎ যটা থাকবে তটা বীজগাণিতিক সংখ্যা মালার মধ্যেই আমাদেরকে কি করতে হবে, কমন দেখাতে হবে। তো এখানে দেখো তো এ এ এ, তার মানে একবার মিলছে, তাহলে আমরা এ লিখে নিলাম। দেখো বি বি বি, বি মিলছে, তার মানে বি লিখলাম। দেখো সি সি সি, সি মিলছে, তাহলে সি লিখলাম। তা বাদ দিয়ে দেখো বি এখানে আছে কিন্তু আর কোনো ঘরে কিন্তু এক্সট্রা বি নাই। তারপর দেখো সি এই ঘরে আছে কিন্তু আর কোনো ঘরে এক্সট্রা সি নাই, এ এই ঘরে আছে, বাকি দুটো ঘরে কিন্তু এ এক্সট্রা নেই। ঠিক আছে, তাই আমরা এখানে বলতে পারি যে নির্ণীয় গসাগু এ বি সি। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি যে নির্ণীয় লসাগু যদি বলে সেগুলোকে আমরা কি করব, প্রথমে যেগুলো যেগুলো মিলবে সেগুলোকে আগে লিখে নেব, তারপর যেগুলো বাকি থাকবে সিঙ্গেল বা তারও বেশি থাকতে পারে সেগুলোকে লিখবো। আচ্ছা যখন গসাগু বলবে 3টার মধ্যে, মানে যেহেতু এখানে 3টা বীজগাণিতিক সংখ্যামালা আছে আমি তাই বলছি যে 3টার মধ্যেই কমন যেগুলো থাকবে সেগুলোকে লিখবো। এটা হচ্ছে লসাগু আর গসাগু নিয়ম। আশা করছি ক্লিয়ার তোমাদের। আচ্ছা 2 এর 4 নম্বর যে প্রশ্নটা আছে দেখবে কি বলেছে, বলছে এম স্কয়ার মাইনাস এন স্কয়ার সমান কত। 2 এর 4, এম স্কয়ার মাইনাস এন স্কয়ার সমান হচ্ছে কত হবে। এই এম স্কয়ার মাইনাস এন স্কয়ার সমান যদি আমরা করি তাহলে এখানে আমরা দেখো এম স্কয়ার মাইনাস এন স্কয়ার এই টাইপের কিছু কিন্তু আগে শুনে এসেছি তাই মনে হচ্ছে, তাই না? শুনে এসেছি মনে হচ্ছে না? দেখো এম এর জায়গায় ধরি, সাপোজ এম এর জায়গায় ধরো এ ধরলাম আর এন এর জায়গায় বি ধরলাম, তাহলে এম এর জায়গায় যখন এ ধরবো তার মানে কি হচ্ছে এ স্কয়ার, আর এন এর জায়গায় যখন বি ধরবো তখন বি স্কয়ার, আর মিডিলে মাইনাস আছে মাইনাসই রাখো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা কি জানি, দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বা আমরা এটাও বলতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের জায়গায় আমরা কি এই কথাটা লিখতে পারি না, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এটা হচ্ছে অ্যান্সার। যদিও 2 মার্কে দিয়েছে, এটা আমার মনে হয় যে 1 মার্কে দেওয়াটা বেশি বেটার ছিল। ঠিক আছে, এটা ডাইরেক্ট একটা সূত্র। ক্লিয়ার? নেক্সট দেখবে 2 যে 5 নম্বর প্রশ্নটা আছে, বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তর্কোণের পরিমাপ, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তর্কোণের পরিমাপ 144 ডিগ্রি। আমাদের বের করতে হবে বহুভুজটির বাহু সংখ্যা। আমি বলেছিলাম যদি বহুভুজটার বহির্কোণের পরিমাপ বলে দেয়, ডাইরেক্ট সূত্র ফেলে দাও 360 ডিগ্রি বাই বহির্কোণের পরিমাপ। ঠিক আছে, প্রতিটি বহির্কোণের পরিমাপ। কিন্তু যদি অন্তর্কোণের পরিমাপ বলে তখন আমরা কি করব? আচ্ছা, প্রথমেই আমরা যেটা করব, যে ইনফরমেশনটা ওরা বলেছে সেটা লিখে নেব। তাহলে প্রতিটি বহুভুজটির প্রতিটি অন্তর্কোণের পরিমাপ অন্তর্কোণের পরিমাপ সমান ওরা যেটা বলে দিয়েছে 144 ডিগ্রি। তাহলে বহুভুজটির প্রতিটি অন্তর্কোণের পরিমাপ 144 ডিগ্রি। আমরা যখনই অন্তর্কোণ বলে দিবে আগে আমরা বের করব কি বহির্কোণ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন বলতে পারি যে বহুভুজটির প্রতিটি বহির্কোণের পরিমাপ, বহির্কোণের পরিমাপ। ঠিক আছে, দেখো আমরা জানি যে প্রতিটি অন্তর্কোণ অর্থাৎ একটি অন্তর্কোণ ও প্রতিটি বহির্কোণ অর্থাৎ একটি বহির্কোণ, একটি অন্তর্কোণ ও একটি বহির্কোণের পরিমাপের সমষ্টি হয় 180 ডিগ্রি। তার মধ্যে 180 মধ্যে যদি অন্তর্কোণ 144 ডিগ্রি হয়, বহির্কোণটা কত ডিগ্রি হবে? নিশ্চয় মাইনাস করতে হবে। 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 144 ডিগ্রি। আশা করছি ক্লিয়ার তোমাদের। তাহলে এখান থেকে যখন আমরা মাইনাস করব, দেখো 10 থেকে 4 বের দিলে 6 আর 3 মানে 36 ডিগ্রি আসছে। তাহলে বহির্কোণ যখনই বলে দেবে, এবার চোখ মুখ বন্ধ করে ডাইরেক্ট লিখো যে অতএব বাহু সংখ্যা, বাহু সংখ্যা অর্থাৎ এন, যাকে এন দ্বারা ইন্ডিকেট করা হয়, ঠিক আছে, সমান সূত্র হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে প্রতিটি বহির্কোণের পরিমাপ। এখানে প্রতিটি বহির্কোণ বলতে কিন্তু 36 ডিগ্রি। তাহলে দেখো ডিগ্রি ডিগ্রি কেটে গেছে, 36 কে 36 আর একটা শূন্য, তার মানে বাহু সংখ্যা হচ্ছে কটা? 10টি। তাহলে যখনই বহির্কোণ, দেখো এই একটা মানে স্কুলেই মানে একই টাইপের প্রশ্ন দিয়ে দিয়েছে, একে বহির্কোণের পরিমাপ দিয়ে দিয়েছিল যে বাহু সংখ্যা বের করতে বলেছে, 2 হচ্ছে অন্তর্কোণের পরিমাপ দিয়ে দিয়েছে যে বাহু সংখ্যা বের করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা যখনই অন্তর্কোণের পরিমাপ বলে দিবে তখন যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা লিখে নেবে। তারপরে কি করবে, যেটা সেটা হচ্ছে বহির্কোণের পরিমাপ বের করবে। যখনই বহির্কোণের পরিমাপ বেরিয়ে যাবে, এবার বাহু সংখ্যা সূত্র আমরা ডাইরেক্ট জানি 360 ডিগ্রি বাই হচ্ছে প্রতিটি বহির্কোণের পরিমাপ, কাটাকাটি করলে অ্যান্সার আসবে 10টি। ক্লিয়ার? আচ্ছা এরপরে 2 এর যে লাস্ট প্রশ্নটা আছে দেখবি 2 এর 6, বলছে ত্রিভুজ এবিসি এর বিসি সমান হচ্ছে এসি। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজ যার কি বলেছে বিসি সমান এসি। ধরো এখানে আমরা নাম দিলাম এ, এই বিন্দুতে নাম দিলাম বি, আর এই বিন্দুতে নাম দিলাম সি, যেখানে বলেছে বিসি সমান হচ্ছে এসি। আচ্ছা ত্রিভুজ এবিসি এর বিসি সমান এসি এবং বহির্কোণ এসিডি, এসিডি মানে এই বাইরে একটা কোণ তৈরি হয়েছে, ধরো এখানে নাম দিলাম ডি। এই বহির্কোণের পরিমাপ হচ্ছে 112 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবার বলছে যে কোণ এবিসি অর্থাৎ এই কোণটার পরিমাপ আমাদের বের করতে হবে, কত ডিগ্রি হবে। আচ্ছা যেহেতু আমরা এই কোণটা জানি, আচ্ছা এই কোণটা আমরা বের করতে পারবো তো নাকি? কারণ আমরা জানি এক সরল কোণের পরিমাপ 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রির মধ্যে যদি এই কোণটা বলে দেয়, নিশ্চয়ই এই কোণটা আমরা বের করতে পারবো। অর্থাৎ এই কোণটার নাম কি? কোণে যে থাকবে তাকে মিডিলে রাখো। তাহলে কোণে সি আছে, সি কে মিডিলে রাখো, এ সি বি বা বি সি এ বলতে পারি। আচ্ছা তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে দেখো কোণ এসিডি ওরা যেটা বলে দিয়েছে, লিখো কোণ এসিডি সমান হচ্ছে 112 ডিগ্রি। অতএব কোণ এসিবি, কোণ এসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 112 ডিগ্রি। কেন 180 থেকে মাইনাস করছি? কারণ আমরা জানি যে এক সরল কোণের পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি হয়। আচ্ছা মাইনাস করো,
তাহলে মাইনাস করে আসছে কত 68 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 112 ডিগ্রি মাইনাস করি তাহলে আমরা পাবো 68 ডিগ্রি। তাহলে এই একটা কোণের পরিমাপ কিন্তু আমরা পেয়ে গেছি 68 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো আমাদের কিন্তু বলেছে বিসি বাহুর সঙ্গে এসি বাহু সমান। আর আমরা এটা কিন্তু উপপাদ্যতে শিখে এসেছি যে কোন ত্রিভুজে যদি দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে দুটো কোণের পরিমাপ অবশ্যই সমান হবে। তাহলে কোন দুটো কোণ সেটা দেখো, যদি বিসি বাহু হয় ঠিক তার সামনে যেটা থাকবে তার কোণ হবে নিশ্চয়। আবার যদি এসি বাহু হয় তার মানে ঠিক তার সামনে যে বাহুটা থাকবে অর্থাৎ এই কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ এটাই বোঝাতে চাইছে যে সমান হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি ডাইরেক্ট এখন বলতে পারি যে শর্তানুসারে কি বলতে পারি বলো তো, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো এই কোণটা থেকে শুরু করো, এ বি সি, কোণ এ বি সি প্লাস ওপরে যে কোণটা আছে কোণ বি এ সি প্লাস এই যে কোণটা আছে ভেতরে এ সি বি সমান হচ্ছে 180 ডিগ্রি। আশা করছি ক্লিয়ার, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা আমরা উপপাদ্যে প্রমাণ করে এসেছি ক্লাস 8-এ। আচ্ছা, এখান থেকে দেখো এই এবিসি আর বিএসি নিশ্চয় এই দুটো কোণের পরিমাপ সমান। তাহলে আমরা কি এই জায়গাটায় অর্থাৎ এবিসির পরিবর্তে আমরা বিএসি লিখতে পারি বা বিএসির পরিবর্তে এবিসি লিখতে পারি, কারণ এই দুটো কোণের পরিমাপ তো সমান। তাহলে আমরা ধরো সাপোজ এখানে নিলাম এবিসি প্লাস কোণ এবিসি প্লাস এসিবির পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি 68 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। ব্র্যাকেটে একটা কথা লিখবো, যেহেতু বিসি সমান হচ্ছে এসি, সুতরাং আমরা এই কথাটা বলতেই পারি যে কোণ দেখো বিসি মানে কি বিসি মানে হচ্ছে বিএসি, অর্থাৎ কোণ বিএসি সমান এসি মানে কি এবিসি। দুটো কোণের পরিমাপ কি হবে সমান হবে, দুটো বাহুর পরিমাপ সমান মানে কি দুটো কোণের পরিমাপ সমান। তাই আমরা এখানে বিএসির পরিবর্তে এবিসি লিখতে পেরেছি, কারণ বিএসি সমান এবিসি। আচ্ছা, এবিসি কোণের সঙ্গে যদি এবিসি কোণ যুক্ত করি বা যোগ করি তার মানে কি পাবো 2 কোণ এবিসি সমান দেখো 68 ডিগ্রির কিন্তু এদিকে কাজ নাই, তো সমানের ওইদিকে আমরা কি করব পাঠিয়ে দেব। তার মানে ওইদিকে অলরেডি 180 ডিগ্রি আছে, যখনই 68 ডিগ্রি ওইদিকে যাবে অর্থাৎ এখানে প্লাস 68 ডিগ্রি আছে, ওইদিকে গেলে কি হবে মাইনাস 68 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি দেখো 2 কোণ এবিসি সমান 180 থেকে 68 বিয়োগ করো 2, 8 থেকে যদি আমরা 7 বাদ দিই 112 ডিগ্রি। তাহলে আমাদের দরকার যেটা দেখো কোণ এবিসি এর পরিমাপ বের করতে বলেছে, তাই তো নাকি? তাহলে অতএব কোণ এবিসি সমান হচ্ছে 112 ডিগ্রি বাই হচ্ছে 2। তাহলে যদি কাটাকাটি করি দেখো আমরা পাবো 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 56 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। ক্লিয়ার? যেহেতু আমাদের দুটো বাহুর দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, দুটো কোণ বললাম সমান, একটা কোণ হচ্ছে আমরা ভেতরে এটা 112 হলে ঠিক তার বিপরীত দিকে 180 থেকে মাইনাস করব, এটা বের করলাম। তারপর তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি, যেহেতু দুটো বাহু সমান তাই দুটো কোণ সমান হবে, দিয়ে ক্যালকুলেশন করে আসলো কত 56 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাদের যে 6 এর অঙ্ক আছে, আমি বললাম যে 6 এর 4টা অঙ্ক করব। 6 এর যে প্রথম অঙ্কটা অর্থাৎ 1 নম্বর যে অঙ্কটা আছে দেখবে কি বলেছে। এই যে এই অঙ্কটা কিন্তু তোমাদের ঘনফল নির্ণয় যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে দেখো, বলছে xy ইন্টু এক্স প্লাস ওয়াই সমান যদি m হয় তবে আমাদের প্রমাণ করতে হবে যে এই পার্টটা সমান এটা হবে। তো যে ইনফরমেশনটা আমাদের দিয়েছে সেখান থেকে আমাদের বুঝতে হবে যে কি করা যেতে পারে। দেখো এই সাইডে কিন্তু প্রথমে এক্স কিউব আর ওয়াই কিউব আছে, আর এখানে আছে xy ইন্টু এক্স প্লাস ওয়াই। তো আমাদের এই যে xy টা গুণ আকারে আছে তাকে যদি সমানের ওইদিকে পাঠিয়ে দিই তার মানে কি হবে বলো তো, m বাই xy হবে। দেখো m বাই xy এর কিন্তু টার্ম ওইদিকেও আছে। আবার দেখো এখানে যদি পাঠিয়ে দিই তাহলে এখানে x প্লাস ওয়াই থাকবে, মানে তাকে যদি ঘন করি তাহলে কিন্তু এই আকার কিছুটা না হলেও আসবে। তাই আমরা কি করব, এই যে xy টা সমানের এদিকে গুণ আকারে আছে তাকে সমানের ওইদিকে পাঠিয়ে দেব। আচ্ছা, যে ইনফরমেশনটা ওরা বলেছে সেটা দেখো, xy ইন্টু এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে m। আচ্ছা, এখান থেকে আমরা বলতে পারি ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস ওয়াই সমান xy টা এদিকে গুণ আকারে আছে, সমানের ওইদিকে গেলে কি হবে বলো তো ভাগ হয়ে যাবে, অর্থাৎ m বাই xy হবে।
আচ্ছা এবার আমরা কি করব বলো তো, এবার আমরা উভয় পক্ষকে ঘন করব। ঠিক আছে, উভয় পক্ষকে কিউব করব বা ঘন করব, তার মানে সমানের এদিকেও করতে হবে, সমানের ওই সাইডেও করতে হবে। আচ্ছা এখান থেকে আমরা কি করব, দেখো x প্লাস ওয়াই তার হচ্ছে ঘন সমান m বাই এক্স ওয়াই তারও হচ্ছে আমরা কি করছি, ঘন করছি। এবার ব্র্যাকেটে এই কথাটা লিখবো যে উভয় পক্ষকে ঘন করে পাই। তার মানে আমরা উভয় পক্ষকে কি করলাম বলতো, ঘন করলাম। আচ্ছা উভয় পক্ষকে যদি ঘন করি, এদিকে দেখো x প্লাস ওয়াই তার কিউব, মানে কি x মানে a আর y মানে b ধরো, তাহলে a প্লাস b তার কিউবের সূত্র আমরা কি বলতে পারি বলতো, a কিউব অর্থাৎ x কিউব প্লাস বি কিউব অর্থাৎ ওয়াই কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সূত্র অনুযায়ী কি বসবে 3 ইন্টু এ মানে x, বি মানে y ইন্টু x প্লাস ওয়াই, অর্থাৎ আমরা জানি সূত্র যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সমান, দেখো ওইদিকে যেটা আছে এখানে আছে m বাই এক্স আর উপরে আছে কিউব, তার মানে এই কিউবটা m ও পাবে, এই কিউবটা x ও পাবে, এই কিউবটা y ও পাবে, যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি m কিউব বাই হচ্ছে দেখো x কিউব আর y কিউব। ক্লিয়ার? আচ্ছা ইমপ্লাইজ দ্যাট, এখানে একটা জিনিস দেখো মজার জিনিস, x কিউব আছে x কিউব রাখো, y কিউব আছে y কিউব রাখো, এই যে xy ইন্টু x প্লাস ওয়াই আছে, এই যে xy ইন্টু x প্লাস ওয়াই, আর এখানেও দেখো xy ইন্টু x প্লাস ওয়াই, এটা সমান আমরা m জানি। তাহলে এই পরিবর্তে, এই জায়গাটার পরিবর্তে কি আমরা m বসাতে পারি না? তাহলে যদি m বসাই, দেখো তো কি হচ্ছে 3 ইন্টু এটা পুরোটার পরিবর্তে m, এই যে আকারটা ফিগারটা এখানে এসছে মিলেছে, যেহেতু মিলছে আচ্ছা সমান আমরা দেখো বলতে পারি m কিউব বাই হচ্ছে x কিউব y কিউব। আচ্ছা এই যে জায়গাটা আমরা করলাম, যেহেতু আমরা এখানে লিখলাম, এখানে অবশ্যই লিখে দেবো যে যেহেতু xy ইন্টু x প্লাস ওয়াই সমান হচ্ছে m, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে এখানে আমরা ডাইরেক্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি প্রুভ বা প্রমাণিত। দেখো x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান m কিউব বাই x কিউব y কিউব, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল চলে এসেছে। আমরা কি করলাম, ডাইরেক্ট আমাদের দেখো অঙ্ক দেখে কিন্তু বুঝতে হবে এই টাইপের অঙ্ক থাকলে কি করতে হবে, কারণ বীজগণিতের অঙ্কটা হচ্ছে এরকম টাইপের, তুমি প্র্যাকটিস করবে তারপরেও কিন্তু তোমাকে অঙ্ক দেখে বুঝতে হবে যে কোন সূত্র এখানে ফেলাবো, এখানে বর্গ করব না ঘন করব, কি করা যেতে পারে সেটা অঙ্ক দেখে আমাদের বুঝতে হবে। দেখো আমরা প্রথমে এক্স ওয়াই কে ওইদিকে পাঠালাম, তারপর ঘন করলাম, ঘন করার পরে দেখছি যে এই জায়গাটা মিলে যাচ্ছে, আগে আমরা পেয়েছি, তার মান আমরা জানি, তাহলে সেখানে বসিয়ে দিলাম, প্রুফ প্রমাণিত। ক্লিয়ার? আচ্ছা এরপরে 6 এর যে 2 নম্বর প্রশ্নটা আছে দেখবে কি বলেছে, বলছে 2a মাইনাস 2/a প্লাস 1 সমান যদি 0 হয় তাহলে এটার মান কত হবে। এটাও কিন্তু ওই ঘনফল নির্ণয় চ্যাপ্টারেরই অঙ্ক, হয়তো বইয়ে পাবে কি আমি বলতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো বাইরে থেকে অঙ্কটা দিয়েছে। কিন্তু দেখো কিভাবে করতে হবে। আচ্ছা যদি এই টাইপের অঙ্ক থাকে, আচ্ছা যে ইনফরমেশনটা দিয়েছে তাকে কিছু চেঞ্জ করার ব্যবস্থা করব আমরা। কি বলেছে দেখো 2a মাইনাস 2/a প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 0। এই জায়গাটায় একটা জিনিস ভালোভাবে দেখো তো, এখানে a কিউব মাইনাস 1/a কিউব আছে না, কিন্তু এখানে আছে 2a, এই 2টাকে আমরা তাড়াবো মানে ওই সাইডে পাঠাবো, কারণ 2 কে যখনই আমরা এদিকে রাখবো, যদি a কিউব করি তাহলে 2 এর কিউব হয়ে যাচ্ছে, মানে 8 চলে এসছে, 8 এর একটা টার্ম চলে এসছে। তাই আমরা কি করব দেখো, এখান থেকে আমরা বলতে পারি দেখো 2 কে প্রথমে কম, এখানে 2a লিখি, আচ্ছা 2a মাইনাস 2/a সমান হচ্ছে -1, এই কথাটা লিখতে পারি। দেখো এখানে +1 ছিল, সমানের ওইদিকে পাঠিয়ে দিয়েছি, -1 হলো। আচ্ছা এখান থেকে আমরা কি করব, এবার আমরা এই দুটো জায়গা থেকে 2 কে কমন নিব। যদি 2 কে কমন নিই তাহলে কি থাকবে দেখো, 2a থেকে 2 কে কমন নিয়ে নিয়েছি, মানে কি পড়ে থাকবে a মাইনাস এই 2/a থেকে হচ্ছে আমরা 2 কমন নিয়ে নিয়েছি, মানে কি পড়ে থাকবে 1/a সমান হচ্ছে দেখো -1 সমান কি হবে -1। আচ্ছা এখান থেকে আমরা কি করব বলো তো, এই 2টার কিন্তু আমাদের দরকার নাই, সমানের ওইদিকে পাঠিয়ে দিব। আচ্ছা তাহলে ইমপ্লাইজ দ্যাট a মাইনাস 1/a সমান মাইনাস, দেখো 2 এখানে গুণ আকারে আছে, সমানের ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, মানে 1/2।
আচ্ছা এবার আমরা কি করব, উভয় পক্ষকে ঘন করব। আচ্ছা উভয় পক্ষকে যদি ঘন করি দেখো কি হবে, a মাইনাস 1/a তার হচ্ছে কিউব সমান এদিকে আছে -1/2, এটা পুরোটার উপর হচ্ছে ঘন হবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো a মানে এখানে a আর b মানে 1/a, তাহলে a মাইনাস b তার কিউবের সূত্র কি, a মাইনাস b তার কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব অর্থাৎ 1/a তার হচ্ছে কিউব মাইনাস 3a, a মানে কত a আর b মানে কত 1/a ইন্টু a মাইনাস b অর্থাৎ a মাইনাস 1/a, এটা সমানই হবে কত দেখো এখানে -1/2 তার হচ্ছে কিউব আছে। এটা মানে কি বলতো, যখনই মাথায় রাখবে ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকবে আর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তার মানে মাইনাসই বসবে। আর 1 এর কিউব কি হয় 1 আর 2 এর কিউব কি হবে 8। কেন মাইনাস বসলো বলো তো, কারণ দেখো মাইনাস গণিত মাইনাস করছো ধরো তুমি, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। অর্থাৎ এটা মনে রাখার একটা টেকনিক বললাম, যেখানে যদি মাইনাস থাকে আর বিজোড় থাকে মাইনাস বসিয়ে দেবে ডাইরেক্ট। তারপর দেখো 1 এর কিউব মানে এই কিউবটা 1 ও পাবে, এই কিউবটা 2 ও পাবে, তাহলে 1 এর কিউব কি হয় 1 আর 2 এর কিউব কি হবে 8, তাহলে -1/8, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, এখান থেকে এখানে আছে দেখো a কিউব, তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা বলবো a কিউব মাইনাস দেখো 1 এর কিউব কি হয় 1/a কিউব মানে কি হবে a কিউব। আচ্ছা মাইনাস দেখো 3 ইন্টু a আর a ওপর নিচে কাটবে তো নাকি, তাহলে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, 3 এর সঙ্গে যদি 1 গুণ করি কি হবে 3 ইন্টু দেখো a মাইনাস 1/a সমানই হচ্ছে কি বলতো -1/8। আচ্ছা আমাদের দরকার a কিউব -1/a কিউব +2, কিন্তু এত দূর পর্যন্ত এসেছে এই জায়গাটায় আমাদের +2 দরকার, এখনো কিন্তু এই জায়গাটা আমরা নিয়ে আসতে পারিনি। তো আমরা কি করব, এই জায়গাটা এখানে কিন্তু আনা সম্ভব নয়, আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে তো আনা সম্ভব নয়, তাই আমরা কি করব এই মানটার পরিমাণ বের করে নেব। দেখো কারণ কি, কারণ এখানে a -1/8 এর যে টার্মটা পেয়েছিলাম সেটা সমান -1/2 জানি, তো এই জায়গাটা কি আমরা -1/2 বসাতে পারি না। আচ্ছা দেখো এখান থেকে বলতে পারি যে ইমপ্লাইজ দ্যাট a কিউব -1/a কিউব -3 ইন্টু এই যে জায়গাটা a -1/a সমান আমরা জানি -1/2, তার মানে এখানে বসাতে পারি -1/2 সমানই হচ্ছে -1/8। আচ্ছা এটা হচ্ছে আমরা কিভাবে করেছি, যেহেতু আমরা জানি যে a -1/a সমান হবে -1/2, এটা আমরা ব্র্যাকেটে লিখে নিলাম। আচ্ছা এখান থেকে দেখো আমরা বলতে পারি a কিউব -1/a কিউব, আচ্ছা এখানে মাইনাস আর এখানেও মাইনাস আছে তার মানে কি হবে প্লাস, 3 কে উপরে দেখো 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 হবে আর নিচে 2 সমান হচ্ছে -1/8। আচ্ছা এখানে +3/2 আছে সমানের ওইদিকে পাঠিয়ে দেবো আমরা, তাহলে তো a কিউব -1/a কিউবটা চলে আসবে a কিউব -1/a কিউব, তাহলে সমান কি হবে বলো তো -1/8, আর এদিকে যদি +3/2 যায় -3/2 হবে। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি a কিউব -1/a কিউব সমান দেখো এখানে 8 আর 2 এর লসাগু হচ্ছে 8 হবে। আচ্ছা এখানে মাইনাস দেখো 8 এর সঙ্গে লসাগু মানে হরের সঙ্গে লসাগু মিলছে, মানে উপরে থাকবে -1 আর এখানে থাকবে মাইনাস, দেখো 2 এর সঙ্গে কত গুণ করলে 8 আসবে 4, তাহলে 4 এর সঙ্গে 3 গুণ করো 3 4 12, তার মানে a কিউব -1/a কিউব সমান আসছে -12 আর -1 কত হবে বলো তো, মাইনাসে মাইনাসে প্লাস হবে কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে মাইনাস চিহ্নটাই বসবে, তাহলে 12 আর 1 কত হবে 13, তাহলে -13/8। এবার যেটা আমাদের বের করতে হবে দেখো a কিউব -1/a কিউব +2, তাই তো নাকি, তাহলে a কিউব মাইনাস এই কথাটা লিখি আমরা a কিউব -1/a কিউব প্লাস হচ্ছে 2, এই জায়গা থেকে এই 2টার মান দেখো তো আমরা -13/8 পেয়ে গেছি না, তাহলে এই জায়গাটি কি আমরা বসাতে পারি না যে -13/8 আর +2। আচ্ছা এখান থেকে দেখো 2 এর নিচে কিছু নয় মানে কত হবে বলো তো, আচ্ছা সামনে করছি 2 এর নিচে কিছু নয় মানে 1 আছে, তার মানে 8 আর 1 এর লসাগু হচ্ছে 8 হবে, আর এখানে -13 আছে -13 বসলো, আচ্ছা +2
ঠিক আছে। আচ্ছা, -13 + 2, এই যে জায়গাটা এসছে -13 আর হচ্ছে +2। আচ্ছা, এখানে যেহেতু লস হয়েছে, এখানে 2 না, এখানে 8 দুগুণে 16 আসবে, 8 দুগুণে 16 আসবে এখানে। আচ্ছা, তাহলে 16 থেকে যদি 13 মাইনাস করি আমরা, তাহলে কত পাবো বলো তো? 16 বড়, বড়র আগে প্লাস আছে, তাই প্লাস বসালে হয় না বসালে হয়? 16 থেকে 13 মাইনাস করি 3/8, এটা হচ্ছে আনসার হবে। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে অর্থাৎ 6/3, এই অঙ্কটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এরপরে যে অঙ্কটা আছে সেটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এই অঙ্কটাই কি বলেছে দেখো, বলছে b + c বাই হচ্ছে মানে হরে কিছু আছে, তারপর c + a বাই কিছু আছে, a + b বাই কিছু আছে। আচ্ছা, এখানে দেখো a - b আছে, আর একটা জায়গায় দেখো b - c আছে, এখানে আছে a - c, আর একটা জায়গায় c - c, এখানে আছে b - c, আর একটা জায়গায় আছে c - b। মানে আমরা কিন্তু হরের যে লসাগু করব, সেই লসাগু কিন্তু এখন করতে পারবো না, কারণ দেখো প্রত্যেকটা পার্টি হচ্ছে আলাদা আলাদা আকারে আছে। কিন্তু যদি আমরা প্রত্যেকটা পার্ট একই আকারে নিয়ে আসতে পারি, অর্থাৎ এখানে b - a আছে মানে এখানে b - a বা a - b দুটো নিয়ে আসলাম, a - c দুটো নিয়ে আসলাম, আর b - c দুটো জায়গাতেই নিয়ে আসলাম, যদি এই টাইপের নিয়ে আসতে পারি তাহলে কিন্তু অঙ্কটা আমরা ক্যালকুলেশন কিছুটা হয়তো আগাতে পারবো। তাই আমরা কি করব, একই নিয়ে আসবো। তাহলে এই জায়গাটাকে ফিক্স রেখে দেবো a - b আর a - c কে। এবার এইদিকে চেঞ্জ করব। আচ্ছা, তাহলে ওপরে যা আছে তাই রেখা দাও। তাহলে b + c আছে, b + c আছে, দেখো a - b আছে রাখলাম, ইন্টু এখানে আছে a - c, এখানেও থাকলো। আচ্ছা, এখানে আছে প্লাস, তাই না? তো এখানে প্লাসই থাকুক। দেখো এখানে আছে c + a, অসুবিধা নাই, এটাকে আমরা a + c ও লিখতে পারি, অর্থাৎ 2 + 3 আর 3 + 2 একই জিনিস। আচ্ছা, এই জায়গাটায় দেখো b - c আছে, তাহলে b - a জায়গায় যখনই আমরা কি করব, a - b নিব, তার মানে এখানে একটা মাইনাস আসবে তো নাকি? তাহলে যখনই মাইনাস কথাটা আসবে ভালোভাবে বুঝবে, এখানে যদি মাইনাস আসে তার মানে এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে, তার মানে এই জায়গাটায় বসাবো আমরা কি মাইনাস। কেন মাইনাস হলো বুঝতে পারলে? কারণ এখানে আমরা একটা মাইনাস কমন নিচ্ছি, যখনই মাইনাস কমন নিব এই জায়গাটা কিন্তু a - b হয়ে যাবে, এই জায়গাটা কি হবে, a - b। ভালোভাবে বুঝবে, এই জায়গাটা আমরা একটা মাইনাস কমন নিতে যাচ্ছিলাম, যেহেতু মাইনাস কমন নিতে যাচ্ছিলাম তাই এই প্লাসটা হলো কি প্লাসে মাইনাসে মাইনাস। আর দেখো b - c আছে, তাই b - c বসলো। দেখো এখানে আবার প্লাস বসাই, এখানে উপরে যেটা আছে রেখা দাও a + b। দেখো আমাদের এখানে আছে c - a, তার মানে আমাকে এখানে নিয়ে আসতে হবে অবশ্যই a - c। যদি a - c আনতে যায় একটা কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে। আবার এখানে আছে c - b, তার মানে এখান থেকেও একটা মাইনাস কমন নিতে হবে, তার মানে এখানে আমাকে দুবার নিচে মাইনাস কমন নিতে হচ্ছে। তাহলে দুবার যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে তো নাকি? ভালোভাবে বুঝবে এই জায়গাটা, মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস হচ্ছে, আর ওই প্লাসে প্লাসে কি হচ্ছে, এখানে প্লাসই থাকছে। তার মানে এখানে আর কিছু করার দরকার নাই, ডাইরেক্ট এই চিহ্নগুলো আমরা এই যে মানে সংখ্যামালাগুলো আছে তাদের চেঞ্জ করে দেবো, a - c আর b - c। বুঝতে পেরেছো? তো আমি আবারও বলছি, দেখো এই জায়গাটাতেই মানে অনেকের গন্ডগোল হয়ে যায়। এখানে আমি মাইনাস কেন নিয়েছি, কারণ এই জায়গাটাকে চেঞ্জ করলাম, সেখানে মাইনাস কমন নিতে হচ্ছিল। যদি মাইনাস কমন নিই তার মানে প্লাসে মাইনাসে মাইনাস। আবার এখানে মাইনাস কমন নিচ্ছি, এখানেও মাইনাস কমন নিচ্ছি, মানে দুবার মাইনাস কমন নিচ্ছি, মাইনাসে মাইনাস তো প্লাস হচ্ছে, সেই প্লাসে প্লাসে কি হচ্ছে, প্লাস, যেটা আছে সেটাই থাকলো। আচ্ছা, এখান থেকে এবার দেখো আমরা কি করতে পারি, a - b, a - b, দেখো একই একই টার্ম এসছে, তার মানে এখানেও a - b এসছে, এখানেও a - b, এখানেও a - c, এখানেও a - c, b - c, b - c। তার মানে তো আমরা এখন লসাগুতে এই কথাটা বলতে পারি ডাইরেক্ট যে a - b ইন্টু a - c ইন্টু b - c, দুটোর পরিবর্তে একটা করে হবে। আচ্ছা, এবার দেখো এখানে আছে a - b, a - c, আর লসাগুতে আছে a - b, a - c, তার সঙ্গে আছে b - c। তার মানে এখানে কি নাই, b - c নাই। আমরা জানি যে হরের সঙ্গে লসাগুতে কি করতে হবে, যেটা থাকবে না সেটা দ্বারা উপরে গুণ করব, অর্থাৎ অলরেডি উপরে আছে b + c, তাহলে এখানে b + c বসালাম, তার সঙ্গে যেটা নাই অর্থাৎ b - c নাই, এখানে মাইনাস আছে, দেখো মাইনাস বসালাম, উপরে আছে a + c, তার মানে a + c বসালাম, কি নাই, a - c নাই, তার মানে a - c বসালাম। আচ্ছা, তারপর প্লাস, উপরে দেখো a + b আছে, a + b রাখলাম, এখানে কি নাই, দেখো a - b নাই, তাই a - b রাখলাম। এবার দেখো উপরে প্রত্যেকটা জায়গায় a + b * a - b, a + b * a - b, a + b * a - b এর কিন্তু সূত্র পড়ছে, তাই না? তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট কি করতে পারি, দেখো উপরে মানে নিচে যা আছে লিখে দাও, নিচে আছে a - b ইন্টু a - c ইন্টু b - c, লিখে দিলাম।
দেখো এখানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি সূত্র ফেলাতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাস আছে, মাইনাস রাখলাম। দেখো এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি, মানে এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা তারপর দেখো প্লাস আছে, প্লাস রাখো, এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে যেহেতু একটা মাইনাসের টার্ম আছে তাই আমি কিন্তু ব্র্যাকেট নিয়েছি, কারণ এই জায়গাটায় অনেকে গন্ডগোল করে দেয়। এখানে এক লাইনে তোমরা করতে পারো, কিন্তু অনেকে গন্ডগোল করবে মাইনাসের জায়গাটায়। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি সমান, দেখো নিচে যা আছে হরে তাই রাখো, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে না, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রাখলাম। আচ্ছা মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়। দেখো এ স্কোয়ার মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে সি স্কোয়ার। দেখো প্লাস এ স্কোয়ার আছে, প্লাস এ স্কোয়ার রাখলাম। মাইনাস বি স্কোয়ার আছে, মাইনাস বি স্কোয়ার রাখলাম। দেখো তো এবার এই বি স্কোয়ার এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, সি স্কোয়ার মাইনাস আছে, প্লাস আছে, এ স্কোয়ার মাইনাস আছে, প্লাস আছে। তবে সব যখন উপর কেটে দিচ্ছে তার মানে উপরে কি থাকছে, এখন উপরে থাকছে জিরো। নিচে কি থাকছে, নিচে থাকছে এ মাইনাস বি ইন্টু তারপরে কি থাকছে এ মাইনাস সি ইন্টু তারপরে কি থাকছে বি মাইনাস সি। এবার দেখো নিচে কি আছে, ডাজ নট ম্যাটার, নিচে কি আছে আমি দেখবো না, কিন্তু ওপরে আসছে যেটা সেটা হচ্ছে একটা জিরো আছে। যখনই লবে পুরোটাই একটা জিরো থাকবে আর হরে যা ইচ্ছে থাকুক তখন তার মানটা আলটিমেট কিন্তু জিরোই হবে। ক্লিয়ার? তো তোমাদের এই অঙ্কটা মানে এই টাইপের দেখবো আর একটা অঙ্ক আছে তোমাদের চ্যাপ্টারে, এই অঙ্কটা একটা জায়গা যদি ক্লিয়ার করে নিতে পারো, এখানে মাইনাস কেন বসলো আর এখানে প্লাস কেন, আশা করছি তারপরে তোমাদের আর প্রবলেম হবে না। ঠিক আছে? আচ্ছা নেক্সট যে অঙ্কটা আছে ওটা 6-4। এই অঙ্কটা হচ্ছে সব থেকে আমি বলবো যে এই যে পার্ট আছে তোমরা এই বালুরঘাট খাদিমপুর হাই স্কুলে মানে সেট করো বা যে অঙ্কই তোমরা করতে যাও, এই চ্যাপ্টারে সব থেকে আমার মনে হয় যে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের লেসনে মেবি আমার মনে পড়ছে না ঠিক 10 নম্বর অঙ্কটা, আর তার আগের পাতা যে সিরাজ করলো উদাহরণে এই অঙ্কটা আছে। ঠিক আছে? এই দুটো অঙ্ক অর্থাৎ 10 ওইদিকে আর লেসনের আর এদিকে হচ্ছে সিরাজ করলো, এই দুটো অঙ্ক কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আশা করছি সেকেন্ড টার্ম যারা পরীক্ষা দিয়েছো হয়তো এই অঙ্কটা অনেক মাস্টারই তোমাদের বলবে বা স্কুলে হয়তো এসেছিল। দেখো অঙ্কটা কি বলছে, অঙ্কটা মাঝে মধ্যে তোমাদের কিন্তু গুলিয়ে যাবে। আচ্ছা প্রথমে যেটা আছে a বাই a মাইনাস এক্স, b বাই b মাইনাস এক্স, c বাই c মাইনাস এক্স, আর এখানে আছে দেখো 1 বাই x মাইনাস এ, অর্থাৎ এই a মাইনাস এক্স আর x মাইনাস এ মানে দুটো কিন্তু একই জিনিস নেই, তাই আমাদেরকে দুটো একই টাইপের নিয়ে আসতে হবে। ঠিক আছে? আর একটা জিনিস এখানে টিনের ট্রাম আছে, এখানে কিন্তু টিন নাই, যেহেতু টিন নাই তাই আমরা উপরে টিন একটা নিয়ে আসবো। আচ্ছা এখানে আমরা কি এরকম বলতে পারি, দেখো ভালোভাবে বুঝবে। ধরো সাপোজ আমরা এক্সট্রা 3 নিলাম, তাহলে 3 যদি নিই আমাকে তো 3 কে মাইনাস করতে হবে, তাই না? দেখো এখান থেকে কি আমরা এরকম বলতে পারি প্লাস উপরে যেটা আছে a বাই a মাইনাস এক্স মাইনাস হচ্ছে 1, অর্থাৎ এখান থেকে -1 করলাম, কেন মাইনাস করছি একটু পরে বুঝতে পারবে, প্লাস b বাই b মাইনাস এক্স -1 প্লাস c বাই c মাইনাস এক্স -1। দেখো আমি একবার দুবার তিনবার হচ্ছে মাইনাস করেছি, একবার +3 নিয়েছি আর ধরো -3, তাহলে +3 আর -3 তো কেটে যাচ্ছে, তাই না? তার মানে আলটিমেট রেজাল্টটা একই থাকছে। আচ্ছা নিচে দেখো 3/x আছে, আচ্ছা এই জায়গাটায় ধরো সাপোজ আমি এরকম করলাম 1/x, মানে 3/x এর জায়গায় 1/x রাখলাম, তাহলে 1/x যদি রাখি তার মানে এখানে 3টা বাকি ছিল, তার মানে 3টা এখানে ধরো ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আচ্ছা এখানে দেখো মাইনাস আছে, আমি এখন আপাতত মাইনাসই রাখছি। এখানে 1/x কে কমন নিয়ে নিয়েছি এখান থেকে, তাহলে এখানে 1/x এর জায়গায় কি আমরা এরকম ভাবে লিখতে পারি x/x মাইনাস c। আচ্ছা এটা কেন করছি একটু পরে তোমরা বুঝতে পারবে। ধরো সাপোজ আমি বলছি 1/x গণিত x/x মাইনাস c, এখান থেকে দেখো তো গণিত আর গণিত মানে কোনাকুনি কেটে এটা তো 1/x মাইনাস এই আসছে, তাই না? 1/x মাইনাস এই আসছে, আবার মাইনাস এই জায়গাটা কি আমরা x মাইনাস আমি এই টাইপের নিয়ে আসতে চাইছি, মানে লব আর হর একই টাইপের নিয়ে আসতে চাইছি, তাহলে কেটে দিব, কাটাকাটি হয়ে যাবে, দিয়ে যেটা আসবে আমরা জানি যদিও যে এখানে x মান আসবে, অ্যান্সার x আসবে, কিন্তু কিভাবে তার জন্য তো এদিক ওদিক কাটতে হবে আমাকে, তার জন্য একই টাইপের নিয়ে আসার জন্য এটা করা, আর কিছুই না। আচ্ছা এই জায়গাটায় দেখো x মাইনাস b বলতে পারি। আচ্ছা মাইনাস আছে দেখো মাইনাস, এই 1 এর পরিবর্তে আমি এই জায়গাটা x নিলাম আর এখানে x মাইনাস c বসাতে পারি। আচ্ছা দেখো তো এখানে একই রকম ভাবে যদি এটার সঙ্গে তুলনা করো 1/x ইন্টু x মাইনাস b, তাহলে এখান থেকে দেখো x কেটে যাচ্ছে 1/x মাইনাস b, মানে এটাই থাকছে, আবার একই রকম 1/x মাইনাস c থাকবে। আশা করছি এতদূর পর্যন্ত তোমাদের ক্লিয়ার।
আচ্ছা এরপরে নেক্সট দেখো এখান থেকে আমরা বলতে পারি সমান, উপরে আছে দেখো 3, তার মানে 3 প্লাস এখানে দেখো a মাইনাস, আমি এটা এখানে এভাবে করছি দেখো a বাই a মাইনাস 1 আর এখানে আছে -1, এটা মানে কি 1 এর নিচে কিছু না মানে 1 আছে, তাহলে দেখো তো a মাইনাস 1 আর 1 এর লসও কি হবে a মাইনাস 1। আচ্ছা লসের সঙ্গে হর মিলে যাচ্ছে মানে উপরে যা আছে তাই থাকবে, মাইনাস আছে মাইনাসই থাকবে, দেখো 1 এর সঙ্গে কি করবে এটা গুণ করে দিব, তাহলে a মাইনাসে মাইনাসে কি হবে +1, দেখো a আর a কেটে যাচ্ছে তার মানে কি থাকছে 1 বাই a মাইনাস a থাকছে। তাহলে এই জায়গাটায় আমরা ওটা দূর যাচ্ছি না, আমি এই জায়গাটায় মানে এখানেই ক্যালকুলেশন করব, লসও কি আমরা বলতে পারি a মাইনাস 1, তাহলে উপরে থাকবে কি বলতো a মাইনাস a, এখানে x হবে, যা a মাইনাস এখানে x হবে, তার মানে a মাইনাস a প্লাস হচ্ছে x থাকবে। আচ্ছা প্লাস এখানে দেখো কি আছে b, মানে b মাইনাস এক্স ইন্টু বি মাইনাস বি হবে, b মাইনাস বি আর মাইনাসে মাইনাসে কি হবে প্লাস x। আচ্ছা তারপর আরেকটা কি আসবে এখানে দেখো প্লাস নিচে হচ্ছে c মাইনাস এক্স আর উপরে আসবে c মাইনাস c প্লাস হচ্ছে x আসবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো নিচে এবার এটা উপরের কাজ হলো, উপরে কিছুই করা হয়নি, দেখো a মাইনাস এক্স আর 1 এর লসাও a মাইনাস এক্স লসাও করা আছে, b মাইনাস এক্স লসাও করা আছে, c মাইনাস এক্স লসাও করা আছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এরপরে নিচে দেখো 1 বাই এক্স আছে, 1 বাই এক্স থাকলো ইন্টু 3, এই জায়গাটায় আমরা x মাইনাস এ পেয়েছি, এটাকে যদি a মাইনাস এক্স এ নিয়ে আসি কি করতে হবে এখানে মাইনাস কমন নিতে হবে। আচ্ছা যখনই মাইনাস কমন নিব এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না। আচ্ছা যদি আমরা একটা এক্সট্রা লাইন করবো অসুবিধা নাই, দেখো মাইনাস এখানে নিলাম, উপরে আছে এক্স, এখানে আমি মাইনাস কমন নিলাম, তাহলে কি হবে a মাইনাস এক্স হবে, মাইনাস যদি কমন নিই তাহলে a এর আগে মাইনাস ছিল ওটা প্লাস হয়ে যাবে আর x এর আগে প্লাস ছিল ওটা মাইনাস হয়ে যাবে একই রকম ভাবে। আচ্ছা এখানে মাইনাস আছে দেখো x বাই এখানেও মাইনাস কমন নিব, তার মানে b মাইনাস এক্স হবে। আচ্ছা একই রকম এখানে মাইনাস এক্স বাই এখানে দেখো মাইনাস যদি কমন নিই তার মানে কি হয়ে যাবে c মাইনাস এক্স হবে। এত দূর পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা আমি উপরে করছি, এখান থেকে দেখো উপরে যা উপরে দেখো a আর a কাটছে, আচ্ছা উপরে দেখো এখানে কিন্তু a আর a কাটছে, b b কাটছে, c c কাটছে, ঠিক আছে। আচ্ছা যখনই এগুলো কেটে যাচ্ছে উপরে কি থাকছে দেখো তো 3, উপরে থাকছে একটা 3 প্লাস এখানে কি থাকছে দেখো x বাই a মাইনাস এক্স প্লাস দেখো x বাই b মাইনাস এক্স প্লাস দেখো x বাই c মাইনাস এক্স, আর এই নিচে কি থাকছে দেখো এই নিচে 1 বাই এক্স আছে, 1 বাই এক্স থাকলো। আচ্ছা ব্র্যাকেটের মধ্যে 3, এখানে দেখো মাইনাস আর মাইনাস কি হচ্ছে প্লাস হচ্ছে না, তার মানে এখানে প্লাস হচ্ছে, কেউ যদি ভাবে এই লাইনটা করবো না ডাইরেক্ট এই লাইনটা করবো তাও কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস এখানে, তাহলে এক্স বাই কি থাকছে a মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে আবার দেখো প্লাস এক্স বাই কি হচ্ছে b মাইনাস এক্স, এক্স বাই b মাইনাস এক্স। আচ্ছা মাইনাসে মাইনাসে আবার দেখো প্লাস হচ্ছে কি থাকছে x বাই c মাইনাস এক্স, ব্র্যাকেট ক্লোজ। দেখো এখানে ওপরের লব আর নিচের হর একই মিলছে তো নাকি, তার মানে 3 প্লাস এক্স বাই এই জায়গাটা আর এই জায়গাটা মিলার জন্যই কিন্তু এতক্ষণ ধরে আমরা এটা করছিলাম, ডাইরেক্ট এরকম ভাবে কেটে দিব। তাহলে ওপরে দেখো পুরো কেটে গেছে, ওপরে কিছু নাই মানে কি আছে 1 আছে, আর নিচে কি আছে দেখো 1 বাই এক্স আছে। আচ্ছা এটা মানে আমরা বলতে পারি ডাইরেক্ট যে এখানে গুণ আকারে, দেখো এটার মানে আমরা বলতে পারি 1 গুণিত এই 1 বাই এক্স আছে, গুণ করছি তার মানে এটাকে উল্টে দিব, মানে হরে যেটা আছে সেটা লবে চলে যাবে, এক্স বাই 1 হয়ে যাবে, এটা সমানই এক্স গুণিত 1 বাই মানে এক্স গুণিত 1 মানে এক্স আর নিচে থাকবে 1 সমানই হচ্ছে এক্স। এটা হচ্ছে কি বলতো অ্যান্সার। সেম এই অঙ্কটা ওটা সিরাজ করলো আর লেসনে দেখবে একটা 10 নাম্বার মেবি, আমার ঠিক মনে পড়ছে না, বইটা একবার দেখে নেবে, এই একই টাইপের অঙ্ক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি দেখো প্রথমে এ আকারে ছিল, আমরা ওপরে কি করেছি বলতো ওপরে একটা এক্সট্রা 3 নিয়েছি, তাই যেহেতু এক্সট্রা 3 নিয়েছি সেটাকে মাইনাস করতে হবে, আমরা দেখো পার্ট পার্ট আকারে মাইনাস করেছি। আর এই জায়গাটা 3 বাই এক্স এর জায়গায় 1 বাই এক্স নিয়েছি কমন, তারপর দেখো 3 মাইনাস এরকম ভাবে লেখা হয়েছে। আচ্ছা তারপর দেখো ওখানে ওপরে প্রত্যেকটা জায়গায় লসাও করা হয়েছে, আর নিচে কি করা হয়েছে বলতো এই জায়গাটায় মানে এই আকার নিয়ে আসার জন্য নিচে
মানে প্রত্যেকটা এ মাইনাস এক্স, বি মাইনাস এক্স আর সি মাইনাস এক্স আনার জন্য মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়েছি। এবার মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, যখনই প্লাস হয়ে গেল দেখো উপর আর নিচ কিন্তু পুরোটাই কেটে যাচ্ছে এখান থেকে। তাহলে উপরে থাকছে কিছু নাই মানে 1, আর নিচে থাকছে 1/x। এবার এটা মানে তো 1 গণিত x/, সমানই হচ্ছে x/1, মানে x হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমাদের ক্লিয়ার। আচ্ছা, আজকে এতদূর পর্যন্ত। নেক্সট তোমাদের মানে যে বাঁকুড়া জিল্লা স্কুল আছে, সেই বাঁকুড়া জিল্লা স্কুলের যে 1 ও 2 মার্কের প্রশ্ন আছে, তার সঙ্গে যদি মনে হয় আমার যে ইম্পর্টেন্ট কিছু আছে বা করানোর দরকার, তাহলে সেই ভিডিওতে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।